নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই সমবেত অনুধ্যানের 220তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা আলোচনা করছি কয়েকটি পর্বে পরম পূজ্যপাদ প্রভানন্দ মহারাজের জীবনের কিছু স্মরণীয় ঘটনা। মহারাজ 1956 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরে প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেছিলেন। তারপরেও তিনি উচ্চতর শিক্ষার লোভনীয় প্রস্তাব অনায়াসে অস্বীকার করে যোগদান করেছিলেন রামকৃষ্ণ সংঘে। 1958 সালে তিনি নরেন্দ্রপুর আশ্রমেই ব্রহ্মচারী হিসাবে যোগদান করেন। অখণ্ড 24 পরগনা ও মেদিনীপুর জেলার 20টি গ্রামে বয়স্ক শিক্ষা কেন্দ্র স্থাপনের মধ্যে দিয়ে সেদিন নরেন্দ্রপুরে শুরু হয়েছিল গ্রাম উন্নয়নের কাজ। ওই সঙ্গে স্থানীয় ছেলেমেয়েদের জন্যে করা হয়েছিল ডেয়ারি, পোলট্রি, নানা ছোট আকারের ট্রেনিংয়ের ব্যবস্থা। মহারাজের উৎসাহে ও ব্যবস্থাপনায় শুরু হয়েছিল রামকৃষ্ণ মিশনের প্রথম এবং একমাত্র গ্রাম উন্নয়নমূলক বাংলা মাসিক পত্রিকা সমাজ শিক্ষা। তার উদ্যোগে সহজ ভাষায় অনেক শিক্ষামূলক পুস্তিকাও প্রকাশিত হয়েছিল। মহারাজ পল্লীবাসীদের মধ্যে গড়ে তুলতে চেয়েছিলেন সমবায় কর্মশক্তির উদ্দীপনা ও প্রবাহ। কত বিচিত্র অভিজ্ঞতা অর্জন করেছিলেন লোকশিক্ষা পরিষদের কাজ করতে গিয়ে। তিনি বলেছেন, লোকশিক্ষা পরিষদের কাজে তখন নানা জায়গায় যেতে হতো। একবার মেদিনীপুরে রিলিফের কাজে গেছি, তখন সেখানে যাবার জন্যে এত সুন্দর রাস্তা ছিল না। মাঝে নরঘাটে নদী পেরিয়ে যেতে হতো। একবার বাসে করে নদীর এপারে নেমে খেয়া পেরিয়ে অপর পারে মুরাদপুর গেছি। কাজ শেষ করে নদীর খেয়া পেরিয়ে যখন এপারে পৌঁছালাম তখন বেশ রাত্রি হয়ে গেছে। কলকাতার বাস পেলাম না। একটা চায়ের দোকান খোলা ছিল, সেখানে গিয়ে তাদের বললাম রাতটা থাকবার একটু ব্যবস্থা করে দিতে। তারা অপরিচিত লোক বলে কোনো সাহায্যই করল না। কলকাতা যাবার বাস ভোর 5টায়। এতক্ষণ কি করি? সারাদিনের পরিশ্রমে তখন প্রচণ্ড ক্লান্তি। শেষে বালির চরেই কোনো রকমে শুয়ে পড়লাম। ওমা, দেখি পিঠে কি যেন একটা লাগলো। ধর্মরিয়ে উঠে পড়লাম। দেখি একটা কুকুর আমার পিঠে একরকম হেলান দিয়ে শুয়েছে। আমি আবার সে স্থান ত্যাগ করে পাশে একটা জায়গায় গিয়ে বিশ্রাম নিলাম। খানিক পরে দেখি সেই কুকুরটিও আবার আমার পিছনে গিয়ে শুলো। বোধহয় একটু গরম পাচ্ছে বলে বারবার এই রকম করছে। আমিও এইভাবে স্থান পরিবর্তন করে শেষে বাসে গিয়ে উঠলাম। তারপর বাস ছাড়ল, কলকাতায় ফিরলাম। এইভাবে ঝুঁকিকে সঙ্গে নিয়ে সেবা কাজে নিজেকে ক্লান্তিহীনভাবে উৎসর্গ করেছিলেন মহারাজ। এখন যে লোকশিক্ষা পরিষদ তৈরি হয়েছে এবং সে যে কাঠামো নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তার নেপথ্যে স্বামী লোকেশ্বরানন্দজি ও স্বামী প্রভানন্দজির ভাবনা বিদ্যমান। ইতিমধ্যে বেলুড় মঠে ব্রহ্মচারীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র চালু হয়ে গিয়েছে। সেখানে নির্ধারিত সময়ে কাটিয়ে ব্রহ্মচর্য অনুষ্ঠানের পর মহারাজের নাম হয়েছিল ব্রহ্মচারী গিরিশ চৈতন্য। 1 জুলাই 1962 সালে ব্রহ্মচারী গিরিশ চৈতন্য নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদে আসীন হলেন। একদিন যিনি গ্রামের উন্নয়নের কাজে নিজেকে সঁপে দিয়েছিলেন, আজ তার উপর দায়িত্ব পড়ল প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনার। বিদ্যালয় ইংরেজি এবং বাংলা উভয় মাধ্যমেই শিক্ষা দেওয়া হয়। সকলের কৌতূহল এই ছোটোখাটো ছিপছিপে চেহারা এবং উজ্জ্বল দৃষ্টিসম্পন্ন নতুন প্রধান শিক্ষককে নিয়ে। কিন্তু কিছুদিনের মধ্যে সকলে টের পেল তিনি কঠোর শৃঙ্খলা পরায়ণ এবং কড়া ধাতের মানুষ।
দিন যতই গড়াতে লাগলো সকলে বুঝতে পারলেন যে এই নবীন ব্যক্তিত্ব, গাম্ভীর্য ও সহৃদয়তার এক অদ্ভুত সংমিশ্রণ। তার কাছাকাছি যেতে ভয় লাগে, কিন্তু তার গভীরতা অনুভব করলে মাথা নুয়ে পড়ে শ্রদ্ধায়। কিছুদিনের মধ্যেই তিনি সকলের বরুণদা হয়ে উঠলেন। তার সময়ের এক ছাত্র বলেছেন, মহারাজ কোনো রূঢ় ভাষা ব্যবহার করতেন না, কিন্তু তার চোখের চাহনিতেই সকলে সতর্ক হয়ে যেত। শুধুমাত্র আবেগতাড়িত না হয়ে প্রখর মেধা দিয়ে তিনি সব কিছু যাচাই করে নিতে পছন্দ করতেন। তার বহুমুখী প্রতিভায় মুগ্ধ হয়ে কোনো এক ছাত্র মন্তব্য করেছিলেন, যুক্তি ও বিচার ছাড়া কোনো বিষয় সহসা মন্তব্য তিনি করতেন না, আর সেই মন্তব্যের মধ্যে থাকত ছুরির ধার। সাইকোলজির লোক হয়েও তিনি ইংরেজি ভাষাকে খুব পছন্দ করতেন এবং ইংরেজিটা সুন্দর বলতেও পারতেন। প্রধান শিক্ষক হিসাবে তার দূরদৃষ্টির দৃষ্টান্ত আমরা পাই। তিনি সকল বিষয়ে যা পরিকল্পনা করেছেন তা হতো সুদূর প্রসারী। স্কুলের বর্তমান যে পরিকাঠামো, অর্থাৎ বিষয়ভিত্তিক ডিপার্টমেন্ট, পরীক্ষা পদ্ধতি, হবি ক্লাব, খেলাধুলো ইত্যাদি বহু কিছুর ক্ষেত্রেই মহারাজের চিন্তাপ্রসূত ছিল সব কিছু। শিক্ষকদের প্রতিও তার সজাগ দৃষ্টি থাকত। শিক্ষকরা ছাত্রদের নিয়মিত হোমওয়ার্ক দিচ্ছেন কিনা এবং সেগুলি শিক্ষকরা দেখছেন কিনা সেই ব্যাপারে তিনি নিয়ম করে খোঁজ নিতেন। গরিব ও পড়াশোনায় দুর্বল ছাত্রদের প্রতি তার বিশেষ নজর থাকত। সন্ধেবেলা স্টাডির সময় নিঃশব্দে চলে যেতেন হোস্টেলে। পাঠরত ছাত্রদের ভুল ভ্রান্তি চোখে পড়লেই তা ধরিয়ে দিতেন। কোনো ছাত্রের বিশেষ কোচিং দরকার হলে তারও ব্যবস্থা করতেন। এইভাবে সমস্ত কাজ করতেন অতি যত্নে। সব দিকেই ছিল তার তীক্ষ্ণ নজর, সেই সঙ্গে ছিল হৃদয়বত্তা। নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম 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 প্রাণারাম